সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের রিপোর্টার উষা ফেরদৌস। আজকের পত্রিকার প্রতিদিন অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আজকে আমরা জেনে নিব পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো, তারপর আলোচনায় আসবো। শুরুতেই জেনে নেব প্রথম আলো শিরোনাম করেছে ১/১১-র সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল। মাগুরার সেই শিশুকে সিমেচে নেওয়া হলো, গ্রেপ্তার ৪। বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের প্রত্যয়। দৈনিক ইত্তেফাক, বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। রমজানের প্রথম সপ্তাহে নিত্যপণ্যের বাজার। ছোট্ট শরীরে পাশবিক নির্যাতনের বহু ক্ষত। সমকাল শিরোনাম করেছে নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রতিদিন, বাড়ছে আন্তঃক্যাডার সংকট, দূর হয়নি ক্ষোভ, ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। নৈরাজ্য করতে বিপুল অর্থ ঢালছে পতিত স্বৈরাচার। যুগান্তর করেছে ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে বেরিয়ে এলো ঢাবি ছাত্রীরা। রাজু ভাস্কর্যের সামনে অবস্থান। আসিফ নজরুলের মুজিব বন্দনা, প্রিয় বঙ্গবন্ধু, 2020 সালের 17 মার্চ লেখা একটি কবিতা। বণিক বার্তা, সাশ্রয় নেই জনপ্রশাসনে, খরচ বেড়েই চলেছে। ক্ষমতা ও জনতার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করতে না পারলে নারীর ক্ষমতায়ন হবে না। নারী দিবসে বণিক বার্তার আলোচনায় বক্তারা। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। ডেইলি স্টার করেছে রিসেন্ট অ্যাটাকস অন উইমেন আর ডিপলি কনসার্নিং। টাকা 2.21 crore extorted daily from city transport। শিরোনামগুলো আমরা দেখে নিলাম। শুরুতেই যেটি নিয়ে হচ্ছে সারা দেশ উত্তাল, মাগুরার সেই শিশুকে সেই ম্যাচে নেওয়া হয়েছে, গ্রেপ্তার ইতিমধ্যে ৪। এবং মধ্যরাত থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদে নেমেছে রাজু ভাস্কর্যের সামনে। এমন কেন হচ্ছে? আপনি দেখেন হচ্ছে আসলে বাংলাদেশ নারীর জন্য খুবই ভালনারেবল, বর্তমান যে অবস্থায় আছে খুবই ভালনারেবল অবস্থায় আছে, এবং খুবই নারী এবং শিশুরা খুবই হচ্ছে নাজুক পরিস্থিতিতে আছে। দেখেন আপনি মাগুরার যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে, উনি হচ্ছে তার পরিবারের লোকজন ধারাই হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নারীরা এবং শিশুরা সবসময় কাছের পুরুষ বা কাছের আত্মীয় স্বজন এবং কাছের বন্ধুবান্ধব দ্বারাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। তো একটা শিশু মানে কেন ধর্ষিত হবে, এইটাই তো হচ্ছে 21 শতাব্দীতে সভ্য জগতে এসে তো আমাদের এটাই প্রশ্ন যে একটা শিশু কেন ধর্ষিত হবে। কারণ হচ্ছে একটা শিশুকে নিরাপদে বেড়ে ওঠা এবং তার হচ্ছে বেড়ে ওঠা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র সবার। তাহলে নিশ্চয়ই এখানে সবারই হচ্ছে ভুল আছে বা হচ্ছে তাদের দায়িত্বের গাফিলতি আছে, নাহলে হচ্ছে শিশু কেন ধর্ষণ হবে এবং হচ্ছে কাছের পুরুষ দ্বারা। মাগুরা সেই শিশুটির কথাই যদি আসি, এবং সেই শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে পুরো দেশ হচ্ছে উত্তাল এই মুহূর্তে। এবং গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা তারা হচ্ছে ধর্ষণের প্রতিবাদে হচ্ছে সভা করেছে, সেমিনার করেছে এবং হচ্ছে বিক্ষোভ করেছে। তো শিশুদের এই নিরাপদ পৃথিবী এবং নিরাপদ বাংলাদেশ দেওয়ার জন্য আমাদের আইনে যথেষ্ট দুর্বলতাও আছে, আবার হচ্ছে আইনের যে প্রয়োগ সেটিরও যথেষ্ট অভাব আছে। আমরা গ্রামের যদি দেখি, সেই গ্রামীণ সমাজে আমরা দেখি যে হচ্ছে যে ধর্ষিত নারী বা শিশুকে হচ্ছে যে সালিশের মাধ্যমে হচ্ছে ম্যানেজ করে নিয়ে যাচ্ছে, যে ঠিক আছে তা কিছু টাকা পয়সা দিচ্ছে, যে লোকলজ্জার ভয় আছে, ঠিক আছে তোমরা এটা চেপে যাও, পরবর্তীতে আমরা দেখতে। আসলে কিন্তু বিচারের নামে কিছুই হচ্ছে না। তো আসলে এই যে কারণগুলো, এগুলি কিন্তু হচ্ছে ধর্ষণকে উৎসাহিত করছে। যেমন একটি কথা বারবার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিক্ষোভের মাধ্যমে উঠে এসেছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হওয়া উচিত, এবং মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং এটি প্রকাশ্যে জনসম্মুখে হলে আরও ভালো হয়। তাহলে হচ্ছে অন্তত ধর্ষণের আগে একটিবার হলে চিন্তা করবে যে তার পরিবার, সমাজ, অন্তত মানে দেশের কাছে বা
সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে তার এই ধরনের অপকর্ম দ্বারা। এই জন্য মানে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড উচিত এবং সেটা প্রকাশ্য হলে খুবই ভালো হয়। কারণ হচ্ছে একটি শিশু যখন ধর্ষণের শিকার হয় তার পুরো জীবন জুড়ে হচ্ছে এই হচ্ছে ট্রমা থেকে সে আর কখনো বের হতে পারে না, এবং হচ্ছে এটা সাফার হচ্ছে তার পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই হচ্ছে এটা সাফার করে। তো একটি শিশুকে যদি আমরা নিরাপদভাবে বেড়ে উঠতে না দেই, যে এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে এই দেশের ভবিষ্যৎ বা কি থাকলো? আমাদের সেই জায়গাগুলোতে খুবই কঠিন এবং হচ্ছে খুবই বাস্তবসম্মত কাজ করতে হবে এবং সরকারকেই এগিয়ে আসতে হবে। যেমন প্রধান উপদেষ্টা বলেছে যে নারীর প্রতি যে সহিংসতা এটা আসলে উদ্বেগজনক। উনি বলেছেন যে সরকার খুব কঠোরভাবে এটি মনিটরিং করবে, কাজ করবে এবং সবার অংশগ্রহণেই হচ্ছে এই হচ্ছে অপকর্মগুলো হচ্ছে প্রতিরোধ করা সম্ভব। উনি এটাই বলেছেন। এইটাই সত্যি যে হচ্ছে আসলে শুধু আইনের প্রয়োগ না, মানে হচ্ছে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ হচ্ছে এই ধর্ষণ রোধে হচ্ছে এগিয়ে আসতে হবে এবং যেই যার জায়গা থেকে হতে প্রতিবাদ করতে হবে এবং শিশু নারী যেই হচ্ছে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য সমাজের সর্বস্তরের মানুষ কাজ করতে হবে। জি, এবং সেই সাথে আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রমজানের প্রথম সপ্তাহে নিত্য পণ্যের বাজার, যে বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম এবং পাশাপাশি কিন্তু আরও অনেক পণ্যের দেখতে পাচ্ছি যে দাম অনেকটাই কমে গেছে। তো সেই সাথে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, যে আসলে এটা মানে ব্যবসায়ীদের সদিচ্ছা নাকি হচ্ছে বাজার কমিটির কোনো রকম প্রভাব আছে? আসলে আমাদের যে বাজারের যে অস্থিরতা, এটি হচ্ছে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবসময়ই দেখি যে কোনো উৎসব পার্বণ যদি আসে সেক্ষেত্রে ব্যবসায়ীরা এত বেশি লাভবান হয় আর এত বেশি লাভের চেষ্টা করে যে তাদেরকে যদি সরকারের যে আইনগুলো আছে বিদ্যমান বাজার মনিটরিং বা হচ্ছে বাজার সম্পর্কিত যে আইনগুলো আছে সেখানে অনেক দুর্বলতা আছে। কারণ সরকার হঠাৎ মনিটরিংয়ে যায় 10,000 টাকা জরিমানা করে। এই 10,000 টাকা জরিমানা করে আসলে ব্যবসায়ীদের কিছুই হয় না, তারা এত বেশি লাভ করে যে যেখানে 5 লাখ 10 লাখ টাকা লাভ করে নিল সেখানে হচ্ছে সেই 10,000 টাকা জরিমানা দিলে তার কিছুই হয় না এবং সেই এটাকে কিছুই মনে করে না। এই জন্য তার ইচ্ছে মতো এবং হচ্ছে বাজারের যে সিন্ডিকেট, বারবার হচ্ছে সিন্ডিকেটের কথা বলা হয়েছে যে বাজারের সিন্ডিকেট কিন্তু কোনো সরকারই এখন পর্যন্ত ভাঙতে পারছে না। তাহলে মানে তারা কিভাবে এত শক্তি পায়, যে তাদের এত শক্তি যে হচ্ছে সরকার মানে তাদের হচ্ছে কাজ পর্যন্ত যেতে পারছে না কিংবা হচ্ছে তাদের সিন্ডিকেট ভাঙতে পারছে না। সাধারণ মানুষ নাভিশ্বাস যে হচ্ছে যারা নিম্ন আয়ের বা সীমিত আয়ের মানুষ তারা হচ্ছে বাজার গিয়ে হিমশিম খায় যে 1,000 টাকা নিয়ে গেলে সেই টাকা আর ফেরত আসে না। বিশেষ করে আপনি দেখেন গতকাল পর্যন্ত মানে হচ্ছে লেবুর দাম 120 টাকা 40 টাকা পর্যন্ত হালি ছিল, অথচ বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এখানে লেবুর উৎপাদন অনেক বেশি এবং হচ্ছে একটা গাছ থেকে 10-12 বছর পর্যন্ত লেবু হয় এবং 2 বছর পর থেকে গাছে লেবু দেওয়া শুরু করে। তারপরে হচ্ছে কৃষি যেই পণ্যগুলো আছে যেমন আমাদের হচ্ছে সবজি বলেন বা হচ্ছে চাল বলেন, এই যে চালের দাম হচ্ছে আবার বেড়েছে, অথচ চাল সরকার আমদানিও করেছে, রোজার আগে অনেক আমদানি করেছে। কিন্তু দেখেন মধ্যস্বত্বভোগীর যেই জায়গাটা সেটা কিন্তু এখন অনেক সক্রিয় এবং তারা এত শক্তিশালী যে হচ্ছে সরকারের কোনো পদক্ষেপ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বা কোনো পদক্ষেপই হচ্ছে কাজে আসছে না, সাধারণ মানুষের নাগালে আসছে না ভোগ্যপণ্য। তাদের সিন্ডিকেট এত শক্তিশালী কারণ হচ্ছে কৃষক কিন্তু আমাদের যে কৃষি পণ্যগুলো আছে সেখানে কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষক হয়তো 10 টাকা বিক্রি করছে, সেইটা হচ্ছে 3-4-5 হাত, কোথাও 6 হাতও বদল হয়, কোথাও 4 হাত বদল হয়ে যখন ভোক্তা পর্যন্ত আসে সেটা হচ্ছে অন্তত আপনার 3 গুণ তো বাড়েই, তারপর 4 গুণ হচ্ছে বেড়ে হচ্ছে ভোক্তা পর্যন্ত আসে। দেখেন খেজুরের এবার প্রচুর আমদানি হয়েছে, তারপরে হচ্ছে শুল্কও উঠিয়ে দিয়েছে সরকার যেন হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কিন্তু সেখানেও দেখেন হচ্ছে এখন পর্যন্ত মানুষ হচ্ছে আসলে সুলভে মানে হচ্ছে তার যে সীমিত আয়ের মানুষ যারা তারা হচ্ছে সুলভে কিনতে পারছে না, কারণ হচ্ছে সেখানেও একটা সিন্ডিকেট। আমরা যখন ব্যবসায়ীদের সাথে কথা বলি বাজারে গেলে তখন তারা বলে যে বাদামতলিতে যে ব্যবসায়ীরা আছে তারাই হচ্ছে মূলত এই কারসাজিটা করছে। তো সরকার সেখানে যদি মনিটরিং করে বা তাদেরকে যদি কোনোভাবে আইনের আওতায় আনতে পারে তাহলেই হয়তো বাজারটা স্বাভাবিক হবে। ভোজ্য তেলের বাজারে একই অবস্থা। সরকার যদি ভোজ্য তেলের বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে অভ্যন্তরীণ উৎপাদন যেমন হচ্ছে আমাদের সরিষা, তারপর হচ্ছে আমাদের সয়াবিন বা আমাদের সানফ্লাওয়ার, যেই তেলগুলো আমাদের
অভ্যন্তরীণ উৎপাদন হয় সেগুলোর দিকে যদি একটু নজর দেয় তাহলে মনে হয় না যে আমদানির উপর এতটা নির্ভর করতে হবে এবং সেটা হচ্ছে মানুষকে এতটা ভোগান্তিতে পড়তে হবে। তো সরকারের এখানে অনেক বেশি ভূমিকা থাকা প্রয়োজন। জি, উষা ফেরদৌস, আপনাকে আমাদের স্টুডিওতে অনেক ধন্যবাদ।